সিলিন্ডারটা অবশেষে ভরতে পারলাম। অনেক রাত হয়ে গিয়েছে। পরের দিন সকালে রান্না বান্না সংসারের কাজ দিয়ে আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উনি কিন্তু আমি যেদিন এসেছি সেদিনই অনেক রাতের বেলা এসে এই যে সিলিন্ডারটা দিয়ে যাচ্ছিল। তো এটা সেট করার জন্য সে দা কাঁচি এগুলো চাচ্ছিল যে উপরের মুখাটা খুলবে। তো পরবর্তীতে আমি তাকে বললাম যে আপনি সরেন, আমি লাগিয়ে নিচ্ছি। তো আমি তাকে সরিয়ে দিয়ে তারপর উপরে প্লাস্টিকের মুখাটা খুলে এরপর সিলিন্ডারটা আমি লাগিয়ে নিয়েছি আর চেক করে দেখলাম চুলাটা জ্বলছে কিনা। তো যাই হোক, রাত্রেবেলা সিলিন্ডার লাগানোর পর ওইভাবে আর কোনো কাজকর্ম করা হয়নি। এটা তারপরের দিন সকালবেলা থেকেই ভিডিওটি শুরু করেছি। প্রতিদিনের মতো বাড়িতে এসেও আমি সকালে আজকে এই তো আটাটা আর কি গুলিয়ে নিচ্ছি। তো আজকে আর কি চা বানাবো, রুটি আর সাথে থাকবে সুজির হালুয়া। কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাইয়ারা? আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। সবাইকে অনুরোধ করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এবং ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি কিন্তু আটাটা যখন আর কি পানি বসিয়েছিলাম তখন লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। এতে করে দেখা যায় কি আটাটা মথার সময় ওইভাবে আর হাতে লাগে না, আর রুটিগুলো একদম খুব সফট হয়। তো যাই হোক, আমি এই তো আটাটা খুব ভালো করে ময়ান করে নিয়েছি। তো বাড়িতে আসার পর আম্মাকে কিন্তু আমি বলেছিলাম যে আম্মা হয় আপনি রান্না করবেন আমি খাবো, না হয় আমি রান্না করব আপনি খাবেন। তো তার আগে আমার শাশুড়ি মা বলে ওঠে যে তুই রান্না করবি আর এবার আমি খাবো। তো কি আর করা, আমি কিন্তু কখনো বাড়িতে এসে এত ধকল নিয়ে এইবারকার আমাকে নিতে হলো। তো এদিক থেকে আমি উঠে রুটি বানিয়ে নিচ্ছি। আর আমার শ্বশুর দেখা যায় কি উনি যেহেতু তাহাজ্জুদের নামাজ পড়েন, তারপরে আবার ফজরের নামাজ পড়ে, তারপরে আর কি বাড়িতে এসে কিছুটা সময় রেস্ট নেয়। তো সকাল 7:30টার মধ্যে আর কি আব্বাকে নাস্তাটা দিতে হয়। তো আম্মা বারবার বলতেছিল, তো শ্বশুর কিন্তু বেশি টাইম না খেয়ে থাকতে পারে না, তার বা তাড়াতাড়ি আর কি খিদে লেগে যায়। তো আমি খুব তাড়াহুড়া করে আর কি রুটিগুলো বেলছিলাম। গত রাতে এসে যেহেতু একটু কাজ কাম করেছি, তো শরীরটা কিন্তু অনেকটা খারাপ লেগেছিল রাতে ফ্রি হবার পর। তো একটা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তাই সকালে উঠতে আর কি একটু দেরি হয়ে গিয়েছে। তো আমি কিন্তু ঝটপট করে এই যে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। আমার অনেক প্রিয় আপুরা আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমার গ্রামের বাড়ি কোথায়। আসলে আমার বাবার বাড়ি হচ্ছে বিক্রমপুর মুন্সিগঞ্জ আর শ্বশুর বাড়ি হচ্ছে পাবনাতে। তো আমি কিন্তু বর্তমানে এখন পাবনাতে আছি। এতদিন তো আপনারা আমার শহরের লাইফস্টাইলগুলো দেখেছেন, এখন কিছুদিন হয়তো বা আমার গ্রামের লাইফস্টাইলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, গ্রামে বলতে সবাই তো মাটির চুলাতেই রান্না করে, তো আমিও কিন্তু রান্না করতে পারি। তো আমার শাশুড়ির মার চুলাটা যেখানে, সেখানে প্রচণ্ড রোদ আসে। তো তাই আর কি এই গরমে ওই রোদে বসে আর কি রান্নাটা করছি না, সিলিন্ডারটাই ব্যবহার করছি। তো এদিকে আমি রুটিগুলো এই তো এক এক করে সব ভেজে নেব। তো আজকে কিন্তু অনেক কাজ আছে। গতকালকে কিন্তু আমি ওইভাবে পুরো রুমটা আর কি ডিপ ক্লিন যেটা বলে সেটা কিন্তু করতে পারিনি। তো রুমের এই পরিস্থিতি দেখে আমার কিন্তু মোটেই রুমে থাকতে ইচ্ছে করছে না, যা শুধু গতকালকে বিছানাটা ছেড়েছিলাম আর কোনো রকম চারপাশের একটু আর কি হালকা ধুলোবালি পরিষ্কার করে নিয়েছিলাম। তবে গতকাল রাতেই চিন্তা করেছি যে আজকে আমি আর কি পুরো বাসাটা আর কি পুরো রুমটাই আমি খুব সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিব। তো আমি কিন্তু আমার নিয়মে কাজ করছি। আমি ঢাকা যেভাবে কাজ করি আসলে ওইভাবে কাজ করে যেহেতু আমি অভ্যস্ত, তো এখানে এসে আমি নিয়ম আর চেঞ্জ করতে পারিনি। তো যাই হোক, তবে নিয়ম চেঞ্জের মধ্যে একটু কিন্তু চেঞ্জ হয়েছে। সেটা হলো আমি বাসায় কিন্তু সব কাজকর্ম সেরে তারপর রান্না করতে যাই। আর এখানে আসার পর আমার আর কি আগে রান্না করতে হয়েছে, তারপর আর কি আমার পুরো রুমটা ক্লিন করতে হয়েছে।
এখানে আমি সুজিটা খুব ভালো করে একটু গরম মশলা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে চিনি দিয়ে তারপরে কিন্তু আমি এই যে সুজিটা রান্না করে নিয়েছি। আর আম্মা, আমি আর আমার ছোট মেয়ে এই যে 3 জনে 3 কাপ চা খাবো। আব্বা এখনও আসেনি, আব্বা একটু বাইরে গিয়েছে নাস্তা করে। তো আব্বা আসলে তারপর আর কি আব্বাকে চাটা দিয়েছিলাম পরবর্তীতে। তো ওইভাবে আর শেয়ার করা হয়নি। তো আজকে যা যা রান্না করব সব নামিয়ে আমি কিন্তু অলরেডি কাটাকাটি শুরু করে দিয়েছি। করলা দিয়ে আলু ভাজি করব আর পটল ভাজবো। তো সবজি যেহেতু অল্প পরিমাণে আছে, তো আম্মা বলল যা সবজি আছে এটা দিয়ে মিলিয়ে ঝিলিয়ে রান্না করে নিতে। তো আমি আর কি অল্প অল্প যেহেতু আছে কী দিয়ে কী রান্না করব আমি আমার মতো করেই সব কাটাকাটি করে নিচ্ছি। তো রান্না করার সময় কিন্তু আমি আমার শাশুড়ি মাকে বারবার জিজ্ঞাসা করছিলাম যে আম্মা কীভাবে কোনটা রান্না করব। তো আম্মা বলতেছিল যে তোর যেভাবে সুবিধা হয় তুই সেভাবে সেটা রান্না কর। আর এ পাশ থেকে একজন আর কি মহিলা নেওয়া হয়েছে। তো এই খালা আর কি পুরো বারান্দাটা গোবর দিয়ে একটু লেপে দিচ্ছে আর পুরো উঠোনটাও আর কি গোবর দিয়ে লেপে দিবে। তো আমাদের উঠানটা কিন্তু আগের চেয়ে অনেক ছোট হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ওই যে একটু চুলার মতো দেখা যাচ্ছে, ওটা ছিল আমার শাশুড়ির রান্নাঘর। আমাদের বাড়িতে রান্নাঘর কিন্তু আরও 2টা আছে, তবে ওইটা হচ্ছে আমার মেজো জা আর ছোট জায়ের আলাদা আলাদা। গতকালকে আমার কোনো এক প্রিয় আপু আমাকে বলেছিলেন যে বাড়িতে গিয়ে আমাকে 1 কাপ চা কেউ বানিয়ে খাওয়াবে, সেই সুযোগটাও কেন আমার হলো না। আসলে যেহেতু 2 জন যা আছে, তো আসলে দেখা যায় কি একজনের মেজোজনের ছোট ছোট 3টা বাচ্চা সামলাতে সামলাতে ওর দিন শেষ। আর ছোট জনের চোখে সমস্যা হয়েছে, ও অসুস্থ। তো যার যার সংসার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই যার যার মতো ব্যস্ত। তো আমাকে আর কে চা বানিয়ে খাওয়াবে, তাই আর কি তারা খাওয়াতে পারেনি। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে এখানে হাতে মাখিয়ে এই যে ধুন্দুল দিয়ে তারপরে এখানে 2টা আলু দিয়েছি আর 2টা পটল দিয়েছি। যেহেতু সবজিটা কম ছিল তো চিকন চিকন করে কেটে তারপর ট্যাংরা মাছটা হাতে মাখিয়ে বসিয়ে দিলাম। আর এপাশ থেকে এই যে পটলগুলো রেডি করে নিব। তো একটা চুলা জ্বলছে আর একটা চুলা জ্বলছে না, 2টা চুলাতে রান্না করলে কিন্তু রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সব কিছুই আমার ভালো লাগছিল, শুধু ভালো লাগছিল না, গ্রামে আসার পর থেকে এত প্রচুর পরিমাণে গরম, বাতাসের কোনো ছোঁয়াই পাচ্ছি না গ্রামে। তো এত গরম, আর দেখা যায় এই গরমে কিন্তু আমার প্রচণ্ড ঘাড়ে ব্যথা হয়। তো ওষুধ তো নিয়ে এসেছি, তো এখানে আসার পর থেকে কিন্তু আমি গতকাল রাত থেকে ওষুধ খাওয়া শুরু করেছি। সকালেও একটা ওষুধ খেয়ে নিয়েছি। আর এই গরমে কিন্তু কাজ করাটা আমার জন্য একটু আর কি কঠিন হয়ে যাচ্ছে। তো এপাশে আমার তরকারির রান্নাটা শেষ, আর এখন আমি এই যে পটলগুলো ভেজে নিব। ওরা কিন্তু সবাই মাটির চুলাতেই রান্না করছে। তো আমি যেহেতু একা হাতে কাজ করছি, ওইভাবে গিয়ে যে গ্রামের ওই রকম কোনো ভিডিও আমার জায়েরা কে কী রান্না করছে সেটা আর শেয়ার করতে পারছি না। তবে ওদের মাটির চুলায় রান্না দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। তবে যেহেতু মাটির চুলাগুলো একদম টিন দিয়ে ঘেরা, তো আর কি রুমের মতো করে তারপর ওরা রান্নাঘর তৈরি করে নিয়েছে। তো ওই রকম গরমের মধ্যে রান্না করতে বসলে আমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এই পাশ থেকে আমি তো পটলগুলো এক এক করে ভেজে নিচ্ছি। হয়তোবা রুমগুলো পরিষ্কার না করলেও পারতাম, কিন্তু আসলে আমার মন মানছে না, কারণ এরকম অবস্থায় আমি থাকবো। আর 2 দিন পর ওর আব্বু আসছে আর বড় মেয়ে আসছে। তো বড় মেয়ে এসেও দেখা যায় একটু চিল্লাচিল্লি করবে। তো তাড়াতাড়ি ভাবলাম যে আগে রুমগুলো পরিষ্কার করে ফেলি। তো আম্মা কিন্তু যিনি গোবর লেপছিলেন তাকে নিয়ে কিন্তু তার রুমটা পরিষ্কার করায়। তবে এবার যেহেতু আমি তাড়াতাড়ি চলে এসেছি, তাই আর কি রুমটা ওইভাবে আম্মা পরিষ্কার করার সুযোগ পায়নি। তো এপাশ থেকে আমি একটু পেঁয়াজ বেশি করে ভেজে নিলাম। পটলের সাথে কিন্তু পেঁয়াজ ভাজা খেতে দারুণ লাগে। তো আমি একটু আর কি তেলটা বেশি দিয়ে ফেলেছিলাম। তো আমার শ্বশুর আর কি এতটা পরিমাণে তেল খাবে না, আর সে তেলটা খুবই কম খায়। তো আম্মা বারবার বলতেছিল যে তেলটা যেন আমি একটু কমিয়ে রাখি, আর কি এখানে পটলের মধ্যে যেন এত তেল আমি না নিই। তো আমি অল্প পরিমাণে কিছুটা তেল নিব, আর বাকিটা তেল দিয়ে আমি আর কি করলা ভাজিগুলো করে ফেলবো। তো এই তো আমার পটল ভাজা শেষ, আর এখন আমি এই তো করলা ভাজির জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে তারপর আর কি আমি এখানে পটলের ভাজিটা বসিয়ে দিব।
বাড়ি থেকে বের হয়ে এদিক ওদিক একটু ঘুরবো সেই সুযোগটা কিন্তু পাচ্ছিলাম না। তবে রান্না করেই কিন্তু আমার খুবই পছন্দের একজন মানুষ এই গ্রামে আছে। ও ঢাকার মেয়ে আর কি, এই গ্রামে বউ হয়ে এসেছে। আর আমার শ্বশুরবাড়ির এলাকাতে না আমরা 3 জন আছি। একজন এসেছে চট্টগ্রাম থেকে, একজন এসেছে বিক্রমপুর থেকে, সেটা হলো আমি। আরেকজন এসেছে কুমিল্লা থেকে না চিটাগাং থেকে যেন সেও এসেছে। তো আসলে আমরা যে এই যে ভিন দেশের মেয়ে এক দেশ থেকে আরেক দেশে বউ হয়ে এসেছি। তো আমাদের কিন্তু মাশাআল্লাহ যথেষ্ট একটা সুনাম আছে, যেখানে আর কি কেউ বলতে পারবে না যে ভিন দেশের মেয়েরা তাদের মনের মতো হয়নি বা তাদের মনের মতো থাকে না। আমার প্রতিটা আপু ভাইয়াদের দোয়ায়, সবার দোয়ায় কিন্তু আল্লাহর রহমতে আমি আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো পেয়েছি। আর যারা এসেছেন তারাও কিন্তু খুব ভালো পেয়েছেন। তো আমি কিন্তু কথা বলতে বলতে রান্না করতে করতে দেখেন কত কথা বলে ফেললাম। আর সব রান্নাবান্না শেষ, টেবিলে নিয়ে এসেছি। ওটা গতকালকের একটু বাসি ডাল ছিল, সেটাই আম্মা পুরপুরি করেছে। আর এটা ছিল মাছ, হাতে মাখা মাছ, আর ওই তো করলা ভাজি আর পটল ভাজা। এগুলো ছিল দুপুরের আর রাতের রান্না। তো আমি রান্নাগুলো সব আর কি বাইরে রেখে আর কি ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি এই যে এখন জানালাটা দেখাচ্ছি যে কি প্রচুর পরিমাণে মাকড়সা আর আঁশ বেঁধে আছে। তো এগুলো আর কি আমি এখন ক্লিন করব। তো দেখা যায় কি প্রতিদিন যদি ঝাড়া মোছার উপরে থাকে তাহলে কিন্তু এতটা ময়লা হয় না। আর এটা হচ্ছে সানসেটের আর কি উপরের অংশটা। তো এই যে দেখেন ধুলা দিয়ে কিন্তু অবস্থা একেবারে খারাপ। আর এটা ছিল আমার ভাতের র্যাকটা। তো এটাও দেখলাম যে অনেক ধুলোবালি পড়েছে। তো আমার চিন্তা ছিল যে এটা বের করে আর কি আমি ধুয়ে ফেলবো। তো আম্মা আর কি পরবর্তীতে বলতেছিল যে না, এটা ধোয়ার দরকার নেই, এভাবে মুছে নিলে হবে। তো আমি এখন সানসেটের উপর থেকে এক এক করে কিন্তু আম্মার যে হাঁড়ি পাতিলগুলো ছিল সেগুলো নামিয়ে নিয়েছি। তো এই পাশ থেকে যে বড় বড় হাঁড়ি পাতিল আছে কিছু, আবার কিছু মাটির পাতিলও আছে যেটাতে কিনা আমার শাশুড়ি মা ভাত রান্না করে। এই যে মাটির পাতিলগুলো, এটাতে কিন্তু প্রায় সময় দেখি যে আম্মা আর কি ভাত রান্না করে, বসা ভাত রান্না করে। তো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। তো ইদানিং দেখতে পাচ্ছি এসে যে সে সিলভারের হাঁড়ি পাতিলগুলোই আর কি ব্যবহার করে। তো আমি এই যে পাতিলাগুলো নামিয়ে নিচ্ছি। আর ঘরের উপরে যেহেতু আলাদা করে ওইভাবে কোনো কিছু দেওয়া হয়নি, তার জন্য কিন্তু ঘরে গরমটা বেশি লাগে। তো যাই হোক, এপাশ থেকে আমি রুমটা খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। অনেক ঝুল পড়েছে আর দেখা যায় 4-5টা ফাঁকা, তো তাই ঝুলের পরিমাণটাও একটু বেশি পড়েছে। তার উপরে তো ইঁদুরের অত্যাচার আছেই। তো এই সানসেটের উপরে দেখলাম যে আমার হাতে বোনানো কিছু আর কি বালিশের উপরে ম্যাটের মতো দেয়, ওগুলো আর কি এখানে টেনে নিয়ে আর কি এসে রেখেছে। তো আমি সেগুলো আর কি আম্মাকে আবার নামিয়ে দিলাম, বললাম যে এই যে দেখেন এগুলো এনে কি রেখেছে। তো আম্মা আর কি বারবার বলতেছিল যে আমি এগুলো খুঁজতেছিলাম, ইঁদুরের জ্বালায় আর বাঁচি না। তো আমি 4-5টা আর কি ঝেড়ে নিচ্ছিলাম। তো আম্মাকে বলছিলাম আপনি একটু হাতে হাতে ধরেন, না হলে আমি একা পারবো না। তো আম্মা কি বলতেছিল আমার নাকি অ্যালার্জির সমস্যা, তো ধুলাবালিতে তার প্রচুর অ্যালার্জি হয়। তাই আর কি সে বলতেছিল যে এগুলো করার দরকার নেই, যেমনি আছে অমনি রেখে দে, আমি সময় সুযোগ করে নেব। কিন্তু আমার তো মন মানছে না। তো আসলে যে আমি কাজ বেশি করি তা কিন্তু না, আসলে এত ময়লা মনে হচ্ছিল যে এগুলো ঝাড়া মোছার পর হয়তো বা ঘরটাতে একটু ঠান্ডা অনুভব করব। আসলে যার মনে যা আর কি। তো আমার কাছে মনে হয় কি ঘর-দোর পরিষ্কার থাকলে কিন্তু সেই রুমটা অনেকটা ঠান্ডা থাকে। তো দেখেন কি করেছে, ফ্রিজের বাক্সটা কোথায় উঠিয়ে রেখেছে, তার নিচে ফ্যান। তো আমি বলতেছিলাম যে এটা খাটের তোশকের নিচে পেরে রাখলেই তো হয়। তো বলতেছে গরমটা যেন কম লাগে, তাই আর কি ওখানে উঠিয়ে রেখেছি। তো আমি আর কি আম্মার কথা শুনে হাসতেছিলাম। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি একদম উপরে অংশ চাল পর্যন্ত তো আর আমি ধরতে পারিনি। তবে যে বাঁশ না কি বলে, তাল গাছের কি বলে খুঁটিগুলো যে দিয়েছে, তো ওগুলো কিন্তু আমি খুব সুন্দর করে অফ ক্যামেরাতে একদম খাবার টেবিলের উপরে উঠে দাঁড়িয়ে সব কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি।
এরপর আর কি আমি এই যে র্যাকের যা যা ছিল সব কিছু নামিয়ে নিয়েছি। তো এটাকে আর সাবান পানি দিয়ে ক্লিন করব না, শুধু এই যে কন্টেনারগুলা আর এই যে ছোট ছোট জারগুলা এগুলো কি করব আর কি ভেজা কাপড় দিয়ে সাবান পানি দিয়ে খুব সুন্দর করে আর কি উপর থেকে ক্লিন করে নিব। আর এই যে র্যাকটার মধ্যে যতটুকু মাকড়সা জাল বসেছে এটা আর কি ঝাড়ু দিয়ে আমি খুব সুন্দর করে ফেলে দিচ্ছি। এরপর ভেজা কাপড় দিয়ে পুরো র্যাকটাই কিন্তু আমি অফ ক্যামেরাতে ক্লিন করে নিয়েছি। আর এরপর আমি শোকেসটাও ধরে ফেলেছি। একবার ভেবেছিলাম আগামীকাল শোকেস ধরবো, পরে চিন্তা করলাম আজকেই করে ফেলি। এখন কিন্তু একবারে রাত হয়ে গিয়েছে। তো আম্মা কিন্তু বারবার রাগ করছিল যে তুই একদিন এত কাজ করছিস। তো বললাম যে আজকে না হয় কালকে তো করতে হবে, তার চেয়ে করে ফেলি। তো আমি আর আমার ছোট মেয়ে দুইজনে মিলে কিন্তু শোকেসের জিনিসগুলো ধুয়ে ফেলেছি। আর পুরো রুমটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু ঝুলগুলো ঝেড়ে নিয়েছি। তো মোটামুটি এখন আমার কাছে একটু আর কি শান্তি লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সাজানোর পর চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখন অনেক রাত হয়ে গিয়েছে আর তেমন কোনো কাজকর্ম শেয়ার করব না। মোটামুটি ঘরটা পুরো ক্লিন করা হয়ে গিয়েছে আর তেমন কাজ নেই। এটা ছিল তার পরের দিন সকালবেলা। এই যে সব কিছু ঘুম থেকে উঠে আমি সাথে সাথে গুছিয়ে ফেলেছি। তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।